একজন ঘুমন্ত ফারাওয়ের শান্তি নষ্ট করেছে খিয়ান। তিনি নিঃসন্দেহে অভিশাপ দিচ্ছেন ওকে শবাধারের ভিতরে শুয়ে থেকে। সেই অভিশাপ থেকে বাঁচার জন্য দেবতাদের কাছে মনে মনে প্রার্থনা করতে শুরু করলো সে। খাপ থেকে টেনে বের করলো ওর ব্রোঞ্জের তলোয়ার। কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায় এক চুল ছাড় দেবে না। এক পা করে এগিয়ে যাচ্ছে শবাধারটার দিকে। এদিক ওদিক তাকাচ্ছে বারবার। পাথুরে মেঝেতে বড় গর্ত থাকতে পারে, সতর্ক আছে সে ব্যাপারেও। একসময় গিয়ে দাঁড়ালো শবাধারটার কাজ ঘেঁষে। কিসের ইঙ্গিত বহন করছে পুরো ব্যাপারটা? ওকে কি আসলে পথ দেখিয়ে নিয়ে আসা হয়েছে এখানে? কেন? প্যাসেজের কুলঙ্গিতে স্থাপিত প্রদীপগুলো আর অনতি দূরে জ্বলন্ত প্রদীপটা নিঃশব্দে জানান দিচ্ছে মনুষ্য উপস্থিতির। যারা বানিয়েছে এই পিরামিড, কিংবা যারা বহন করে এনে ফারাওয়ের লাশ রেখেছে এখানে, হয়তো তারাই আজ থেকে 1000 বছর আগে রেখে গেছে প্রদীপগুলো। কিন্তু সেগুলো নিশ্চয় 1000 বছর বছর ধরে জ্বলছে না। অবশ্য ভুতুরে প্রদীপ হলে আলাদা কথা। আবার এটাও সত্যি যে নতুন করে তেল ভরা হয়েছে সবগুলো প্রদীপে। পিরামিডের ভিতরের বদ্ধ বাতাসে পোড়া তেলের হালকা গন্ধ আছে, এবং সলতেতে আগুন ধরিয়েছে যে হাত, তাও কোনো না কোনো মানুষের। কি করবে খিয়ান এখন? ফিরে যাবে? চলে গেলে আর কখনো কি জানা যাবে নেফরা ওকে ভালোবাসে কি না? আচ্ছা, শবাধারের ভিতরের কোনো কিছু দেখানোর জন্য টেনে আনা হয়নি তো ওকে এখানে? একটা কঙ্কালসার মমি ছাড়া আর কি থাকতে পারে ওটার ভিতরে? প্রচণ্ড ভয় আর দুর্দমনীয় কৌতূহল একই সঙ্গে পেয়ে বসেছে খিয়ানকে। আরও এক পা এগোলো সে শবাধারের দিকে। ভয় আর অভিশাপ আপাতত ভুলে গিয়ে খালি হাতটা রাখলো ওটার ঢাকনায়। ঠেলা দিতে যাবে এমন সময় আরেকবার ফিসফিস করে উঠল সব প্রকোষ্ঠ। পক্ষাঘাতগ্রস্তের মতো নিশ্চল হয়ে গেল খিয়ান। কোনো সন্দেহ নেই ওর পিছনে এসে দাঁড়িয়েছে কেউ। কয়েকটা মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো খিয়ান। দম আটকে গেছে আপনা আপনি। তারপর সহজাত কোনো প্রবৃত্তির বশে পাই করে ঘুরল। ভূতটা দাঁড়িয়ে আছে কয়েক হাত দূরে। এক পা আগে বাড়ল ওটা। অতুজ্জ্বল সাদা ওটা, আপদ মস্তক। চেহারা দেখা যাচ্ছে না, কারণ ঠিক বোঝা যাচ্ছে না চেহারাটা অবগুণ্ঠনে আবৃত, নাকি চেহারা বলে আদৌ কিছু আছে কি না ওটার। চোখ দুটো অক্ষিকোটর দুটো। কোপ মারার জন্য মাথার উপর তলোয়ার তুলল খিয়ান। কেন মারতে চাইছো আমাকে? কারণ ভয় পেয়েছি আমি, চিৎকার করে উঠল খিয়ান। ওর সঙ্গে যেন চেঁচালো আরও 1000 কণ্ঠ। যা দেখা যায় না তা সবসময় ভয়ঙ্কর, বিশেষ করে এরকম কোনো জায়গায়। এক পা আগে বাড়ল। কোপ মারবে এখনই। নড়ে উঠল ভূতটা। এক টানে সরিয়ে ফেলল চেহারা অবগুণ্ঠন। নেফরা? স্থির হয়ে গেল খিয়ানের তলোয়ার ধরা হাত। নেফরা চোখে চোখ রেখে নিষ্পলক তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তরোয়ালটা নামিয়ে নিয়ে বলল, এই খেলার মানে কি রানী? রানী? উত্তর মিশরের রাজকুমার কি আমাকে রানী বলে সম্বোধন করলো? অবশ্য কথাটা ভুল না। ইতিহাস বলে এই শবাধারের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি আমার পূর্বপুরুষ। তার রেখে যাওয়া সিংহাসনে আমার ন্যায্য অধিকার আছে। খিয়ান, এখানকার এক প্রচলিত কাহিনীতে পিরামিডের ভূতের বিবরণ আছে। সেই মেয়েকে অনুসরণ করে রক্তমাংসের এক রানীকে খুঁজে পেয়েছ তুমি। তাকে যদি কিছু বলার থাকে তোমার, বলতে পারো। যা বলার ছিল তা ইতিমধ্যেই বলেছি। আমি তোমাকে ভালোবাসি নেফরা। জবাবে তোমার কিছু বলার আছে কি না তা না জানতে
কি না তা জানতে চেয়েছিলাম। দয়া করে আর খেলা করো না আমার সঙ্গে। দয়া করে সরাসরি জবাব দাও। জবাবটা ছোট এবং সহজ। কিয়ান, তুমি আমাকে যতখানি ভালোবাসো আমি তোমাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসি। মেয়েদের ভালোবাসা ছেলেদের চেয়ে বেশি হয়, জানো নিশ্চয়। তাহলে আমার সঙ্গে এই খেলাটা খেললে কেন? পরীক্ষা নিলাম। পরীক্ষা তো কত রকমের হতে পারে, তাই না? যে কাহিনী এখানকার বাসিন্দাদের জন্য চরম আতঙ্কের, দেখলাম আমার খাতিরে সে ভয় জয় করতে পারো কি না। একটুখানি হাসলো নেফরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি, কিয়ান। লম্বা একটা সময়ের টান টান উত্তেজনার পর হঠাৎ এত খুশি সহ্য করতে পারল না কিয়ানের শরীর ও মন। টলে উঠল সে। ভারসাম্য রক্ষার জন্য এক হাতে আঁকড়ে ধরল সবাধারের একটা প্রান্ত। নেফরা বলে চলল, আমিও যে তোমাকে ভালোবাসি তা গতকালই বলতে পারতাম। আমি যদি সাধারণ কেউ হতাম, অথবা আমার পরিচয় ইতিহাস যদি জানা না থাকতো আমার, তাহলে তুমি জিজ্ঞেস করা মাত্র জবাব দিতাম। কিন্তু মিশরের রানী হিসেবে ঘোষণা করা হয়েছে আমাকে। আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে দেশটার ভবিষ্যৎ। তাই জবাব দেওয়ার আগে সাধু রয় আর লর্ড টাউসহ ভাতৃসংঘের কয়েকজনের সঙ্গে কথা বলতে হয়েছে আমাকে। আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন তারা। হ্যাঁ, আমার কেন যেন মনে হয়েছে প্রথম থেকেই তারা জানতেন এরকম কিছু ঘটবে, অথবা প্রথম থেকেই চেয়েছিলেন যাতে এরকম কিছু ঘটে আমাদের দুজনের মধ্যে। হয়তো আমাদের প্রেমের সফল পরিণতির উপর নির্ভর করছে দুই মিশরের এক হওয়ার ব্যাপারটা। দুই মিশরের এক হতে এখনও অনেক দেরি আছে নেফরা, জানি। কিয়ান, তোমাকে এখানে নিয়ে আসার আরও একটা উদ্দেশ্য ছিল আমার। কি? পিরামিডের রহস্য জানাতে চেয়েছিলাম তোমাকে। জানাতে চেয়েছিলাম যদি কখনো দরকার হয় তাহলে এখানে লুকিয়ে থাকা সম্ভব। পিরামিডের গায়ে যে ট্যাপডোর দেখেছ সেটা খোলা আর বন্ধ করার কৌশলও শিখিয়ে দেব তোমাকে। তোমাকে কে শিখিয়েছে? পিরামিডের সর্দার। তারা পারিবারিকভাবে এই জায়গার খাদিম। এখানকার অনেক গোপন কথা জানা আছে তাদের। কিন্তু ফারাওদের কোনো ন্যায্য উত্তরাধিকারী ছাড়া অন্য কারো কাছে একটা কথাও বলেননি তারা, কখনো বলবেনও না। এমনকি যদি অত্যাচার চালানো হয় তাদের উপর, তাহলেও না। এগিয়ে গিয়ে প্রদীপটা নিয়ে এলো নেফরা। উঁচু করে ধরে আছে। ওদিকে দেখো। সেদিকে করেছে ইঙ্গিত করছে সেদিকে তাকালো খিয়ান। শবপ্রকোষ্ঠের একটা কোণায় কয়েকটা বড় বড় জার দেখা যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে নেফরার দিকে তাকালো খিয়ান। দৃষ্টিতে প্রশ্ন। মদ, তেল, খাদ্যশস্য, শুকনো মাংস, গম, ভুট্টা ইত্যাদি বিশেষ কায়দায় সংরক্ষণ করা আছে ওগুলোতে, বলল নেফরা। এখানে আসার প্রবেশ মুখের কাছে আছে বিশুদ্ধ পানি ভর্তি আরও কয়েকটা জার। নির্দিষ্ট সময় পর পর আগের জারগুলো সরিয়ে ফেলে নতুন জার এনে রাখা হয় এখানে। খুব গোপনে করা হয় কাজটা। পিরামিডের সর্দার আর তার পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ জানতে পারে না। এবং অনেক বছর ধরে পারিবারিকভাবে কাজটা করা হচ্ছে বলে পিরামিডে ওঠানামা করার বিদ্যাটা বাধ্যতামূলকভাবে আয়ত্ত করতে হয় তাদের। দেবতাদের কাছে প্রার্থনা করি এরকম কোনো জায়গায় যেন কখনো আটকা পড়ে থাকতে না হয় আমাদেরকে। আমিও তাই চাই। কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলো? শেয়াল শিকারে যখন বের হয় মরুর বেদুইনরা, তখন যে শেয়ালের লুকিয়ে থাকার মতো গর্ত আছে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রদীপটা আগের জায়গায় রেখে সবাধারের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো নেফরা। ওর পিছু পিছু ওখানে গেল খিয়ান। ঠায় দাঁড়িয়ে আছে ওরা। অখণ্ড নীরবতায় তাকিয়ে আছে একে অন্যের দিকে। আশপাশ এত শুনশান যে ওদের মনে হচ্ছে ওরা নিজেদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে।
বাকহারা হয়ে গেছে দুজনেই, যেন বলার মতো কথা নেই কারো, কিন্তু ওদের জিভ যা উচ্চারণ করছে না অথবা করতে পারছে না তা যেন নিঃশব্দে জানিয়ে দিচ্ছে ওদের চোখ নিজেদের অজান্তে নিজেদের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। একসময় নেফরাকে জড়িয়ে ধরল খিয়ান। ঝোড়ো বাতাসে যেভাবে নুয়ে পড়ে তালগাছ সেভাবে মাথা নামালো। মুখ উঁচু করে অপেক্ষা করছে নেফরা। অনেকক্ষণ ধরে একে অন্যকে চুমো খেলো ওরা। তারপর একসময় খিয়ান বলল, নেফরা, প্রতিজ্ঞা করো আমি বেঁচে থাকতে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। খিয়ানের কাঁধে মাথা নামিয়ে রেখেছিল নেফরা। মুখ তুলে তাকালো ওর দিকে। খিয়ান দেখল মেয়েটার অপূর্ব সুন্দর চোখ দুটো ছলছল করছে। তোমার বিশ্বাস এত কম খিয়ান? আমি তো তোমাকে ওরকম কোনো প্রতিজ্ঞা করার কথা বলিনি। বলনি কারণ বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ না, এমনকি উত্তর মিশরের রাজকুমার হওয়ার পরও আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠায়নি কোনো মেয়ে। কিন্তু তুমি মিশরের রানী, সুন্দরীদেরও রানী। তোমাকে বিয়ে করতে চাইতে পারে অনেকে। তোমাকে না দেখেই কেউ একজন সে প্রস্তাব পাঠিয়েছে ইতোমধ্যেই। সেজন্যই প্রতিজ্ঞা করার কথা বলছিলাম। ঠিক আছে, যে শক্তির উপাসনা করি আমরা তার নামে প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করছি আমাদের দুজনের নামে, মিশরের নামে, এই সবাধারে শুয়ে থাকা আমার মহান পূর্বপুরুষের নামে। তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি খিয়ান, এবং যতদিন বেঁচে থাকবে তুমি ততদিন বিশ্বস্ত থাকবো তোমার প্রতি। তোমার আগেই যেন মরণ হয় আমার, আর যদি না হয় তাহলে দেবতারা যেন তোমার পরপরই নিয়ে যান আমাকে পৃথিবী থেকে। পরজন্মে বা পরকালে যেন স্বামী হিসেবে আবার তোমাকেই পাই। প্রতিজ্ঞা যদি ভঙ্গ করি তাহলে এই সবাধারের ভিতরে এখন যে অবস্থায় শুয়ে আছেন মহান খাফরা, বেঁচে থাকতেই যেন সে অবস্থা হয় আমার। আমার নাম যেন মুছে যায় মিশরের ইতিহাস থেকে। পর জন্মে আমি যেন দাস হয়ে জন্মাই। আবেগে কাঁপতে কাঁপতে দাসদের মতোই হাঁটু গেড়ে নেফরার সামনে বসে পড়ল খিয়ান। দু হাতে তুলে নিল মেয়েটার রোবের একটা প্রান্ত, চুমো খেলো সেটাতে। আমি ভুলে গেছি তুমি কুইন অব দ্য ডন কিনা। গলা কাঁপছে ওর। আমি জানি না তুমি মিশরের রানী হবে কিনা, শুধু জানি আমি যেই হই না কেন তুমি আমার হৃদয়ের রানী। আমার যা আছে সব তোমার পায়ে অর্পণ করলাম। আজ থেকে আমি তোমার অধীন। ঝুঁকে পড়ে দুহাতে ধরে খিয়ানকে দাঁড় করালো নেফরা। আমরা কেউই কারো অধীন না, আমরা দুজনই দুজনের সাহায্যকারী। এবার বলো তোমার বাবা আপেপির ব্যাপারে কি করব? জানি না, প্রার্থনা করি আমাদের দুজনের মাঝখানে যেন হাজির না হন তিনি। নেফরাকে আবারও জড়িয়ে ধরল খিয়ান। চুমা খেলো আবারও। সাড়া দিল নেফরাও। তারপর সব প্রকোষ্ঠ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে খিয়ানের একটা হাত ধরে হাঁটা ধরল। ট্যাবডোরের কাছে এসে থামল নেফরা। আসার সময় একটা একটা করে সবগুলো প্রদীপ নিভিয়েছে। এখন শুধু গোপন দরজাটার সবচেয়ে কাছের প্রদীপটা জ্বলছে। সেখানে চাঁদের আলো আছে কিছুটা। কৃত্রিম আর প্রাকৃতিক আলোর সংমিশ্রণে তৈরি হওয়া সেই আলোয় খিয়ানকে একটা আবর্তন কিলক চিনিয়ে দিল নেফরা। পিরামিডের গায়ে বিশেষ কায়দায় বানানো হয়েছে কিলকটা। সঙ্গে যুক্ত আছে একটা পাথর। ওটা একদিকে ঘোরালে ট্র্যাপডোর বন্ধ হয়, বিপরীত দিকে ঘোরালে দরজাটা খুলে যায়। সময় লাগে কাজটা করতে, তবে গ্রানিটের একটা দণ্ড আছে একদিকে। ওটা ব্যবহার করলে কাজটা তাড়াতাড়ি হয়। শ্রমিকরা যখন সব প্রকোষ্ঠ বানানোর কাজ করছিল, খুব সম্ভব অনাহতদের ঠেকানোর জন্য ওভাবে বন্ধ করে দিত ট্র্যাপডোর। বিশেষ একটা দরজাও দেখালো নেফরা খিয়ানকে। জানালো ওখান দিয়ে ফারাও খাফরার মৃতদেহ 1000 বছর আগে
বহন করে নিয়ে আসা হয়েছিল পিরামিডের ভিতরে। সৎকারের পর সৎকারের পর পাথর দিয়ে চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে দরজাটা। নেফরা বলল, কিলকটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে ট্র্যাপডোর। সারা জীবনের জন্য পিরামিডের ভিতরে আটকা পড়ে যাব আমরা। দেয়ালের ওই কুলুঙ্গিটা দেখতে পাচ্ছ? ওই যে ওটার কাছে পানি ভর্তি কতগুলো জার আছে। আগেও বলেছি, আরও আছে নলখাগড়া দিয়ে বানানো প্রদীপের সলতে এবং প্রয়োজনীয় টুকটাক জিনিস। জ্বলন্ত প্রদীপটা নিভিয়ে দিল নেফরা, নামিয়ে রাখলো জায়গা মতো। তারপর বেরিয়ে এলো ট্র্যাপডোর দিয়ে। ঢালের খাজে ভর দিয়ে দাঁড়ালো। ওর দেখা দেখি খিয়ানো। ওকে দিয়ে পরপর 3বার ট্র্যাপডোরটা খোলালো আর বন্ধ করালো নেফরা। নিশ্চিত হতে চায় কায়দাটা শেখাতে পেরেছে। আশ্চর্য হয়ে দেখল খিয়ান। ট্র্যাপডোরটা বন্ধ করে দেওয়ার পর ওটা পিরামিডের দেয়ালের সঙ্গে এমনভাবে মিশে যাচ্ছে যে আগে থেকে জানা না থাকলে ওটার অস্তিত্ব বুঝতে পারা পরের কথা, কল্পনা করাও সম্ভব না। ঢাল বেয়ে পিরামিডের পাদদেশে নেমে এলো ওরা। বালিতে পড়ে থাকা একটা পাথরের প্রতি খিয়ানের দৃষ্টি আকর্ষণ করল নেফরা। ওটা দেখে কি মনে হয়? সাধারণ পাথর, কোনো কারণে খসে পড়েছে পিরামিডের গা থেকে। ভুল, ওটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে ওখানে। কেন? যাতে বোঝা যায় ঠিক কোন দিক দিয়ে উঠলে খুঁজে পাওয়া যাবে ট্র্যাপডোরটা। চলো। পাথর দিয়ে বাধাই করা পাদদেশ পেরিয়ে দুজনে এগিয়ে চলল খাফরার মন্দিরের দিকে। সমাধিসৌধের ছায়ায় হাঁটছে, যাতে কোনো ভবঘুরের নজরে পড়ে না যায়। সেখানে পৌঁছে আরেকবার আলিঙ্গন করল একে অন্যকে, তারপর বিদায় নিল। নেফরা যেদিকে যাচ্ছে খিয়ান যাচ্ছে ঠিক তার উল্টো দিকে। খিয়ানের পা যেন চলতে চাইছে না। বারবার ঘাড় ঘুরিয়ে নেফরাকে দেখছে সে। বারবার ফিরে যেতে ইচ্ছা করছে মেয়েটার কাছে, কিন্তু বুঝতে পারছে উচিত হবে না কাজটা। খুব খুশি লাগছে ওর, এত খুশি হয়নি আর কখনো। কিন্তু একই সঙ্গে আশঙ্কায় চেয়ে আছে মন। সকালে নেফরার লিখিত জবাব হাতে পাবে সে। জবাবটা কি হবে জানে খিয়ান। প্রশ্ন হচ্ছে তারপর কি হবে। চিঠিটা নিয়ে খিয়ান কি ফিরে যাবে টেনিসের রাজদরবারে? ওকে বলা ভালো চিঠিটাকে কিভাবে গ্রহণ করবেন আপেপি। নেফরাকে ভালোবেসে ফেলার কথা কি তাকে জানাবে খিয়ান? কথাটা শুনলে আপেপির প্রতিক্রিয়া কেমন হতে পারে? ভাগ্যিস তিনি আগে দেখেননি নেফরাকে। যদি দেখতেন মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল পাড়া হয়ে যেতেন। তাকে ভালো মতো চেনে খিয়ান। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি কি ভুলে যেতে পারবেন নেফরাকে? মনে হয় না, কারণ তিনি এত উদার না। তাহলে কি করবে খিয়ান? চিঠিটা দূরে কোথাও ফেলে দিয়ে ফিরে এসে বিয়ে করবে নেফরাকে? গুপ্তচরদের মাধ্যমে বিয়ের খবরটা একদিন না একদিন ঠিকই জানবেন আপেপি। তারপর বিশ্বাসঘাতকতার জন্য কোন শাস্তিটা দেবেন তিনি খিয়ানকে? মৃত্যুদণ্ড সম্ভবত। এবং সন্দেহ নেই নেফরাকেও ছাড়বেন না, কারণ মেয়েটা যতদিন বেঁচে থাকবে ততদিন সিংহাসনে শান্তিতে বসতে পারবেন না তিনি। পৃথিবীর সব প্রেম কাহিনী এত যন্ত্রণাময় হয় কেন? মানুষকে ঘটনাচক্রে আটকে ফেলে তাদেরকে এত কষ্ট কেন দেয় নিয়তি? আস্তানার ভিতরে ঢোকার সময় ঘন এক ছায়ায় বিশালদেহী কারো অস্তিত্ব টের পেয়ে চমকে উঠল আনমনা খিয়ান। পিরামিডের ভূত দেখতে গিয়েছিলেন লর্ড? জিজ্ঞেস করল রু। দেখার মতো আর কি আছে এখানে? পাল্টা প্রশ্ন করল খিয়ান। আমার প্রশ্নের জবাব পাইনি। হ্যাঁ, গিয়েছিলাম। দেখে কি মনে হলো? মনে হলো এখানকার লোককাহিনী যা বলে তা ঠিক,
মেয়েটা খুবই সুন্দরী। তার হাসি দেখে কি পাগল হয়ে গেছেন? আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি। এক পা আগে বাড়ল রু। সেই ভূতকে দেখে পাগল হয়ে গেলে তার মূল্য দিতে হয়, জানেন তো? জানি। কি মূল্য দিতে হবে আমাকে এখন? লর্ড, আমার কথা শুনে দয়া করে ভুল বুঝবেন না আমাকে। আপনাকে পছন্দ করি আমি, কিন্তু আপনার চেয়ে অনেক অনেক বেশি পছন্দ করি লেডি নেফ্রাকে। তাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর, এবং তা পালন করার কসম খেয়েছি আমি। তো পালিয়ে যান আপনি লর্ড। সাগর পাড়ি দিয়ে চলে যান সিরিয়া বা সাইপ্রাসে, কিংবা নীলনদ ধরে চলে যেতে পারেন আরও দক্ষিণে, যত দূরে যাওয়া সম্ভব। ভালো দিন আসার আগ পর্যন্ত ভালো কোনো জায়গায় লুকিয়ে থাকুন রু। আমি বোধহয় আমার কথা বোঝাতে পারিনি তোমাকে। আমি কিন্তু আসলেই পিরামিডের ভূতকে দেখে পাগল হয়ে গেছি। আর জানো নিশ্চয়, পাগল নিজের ভালো মন্দ বোঝে না। দানবটাকে পাশ কাটিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল খিয়ান। 13। টেনিস থেকে আসা দূত। পরদিন সকাল। পবিত্র ভূমির সীমান্তে পাহারায় থাকা ভাইরা খবর পাঠালো, রাজা আপেপির পক্ষ থেকে একজন দূত হাজির হয়েছে, তালগাছের বাগানে অপেক্ষা করছে। জানতে চাইল তাকে কি যথাস্থানে নিয়ে আসা হবে। লোকটাকে সাধু রয়ের সামনে হাজির করার আদেশ দেয়া হলো। মন্দিরের হলে একত্রিত হয়েছেন সাধু রয় এবং ভাতৃসংঘের অন্যান্য প্রধান তপস্বী। লেডি কেমাহো আর রুকে নিয়ে উপস্থিত আছে নেফরাও। অভিষেকের রাতে যে সিংহাসনে বসেছিল সে সেখানেই বসেছে। একজন নকিব ঘোষণা করল, রাজা আপেপির দরবার থেকে আসা দূত অপেক্ষা করছে। ভেতরে আসার অনুমতি দেয়া হলো লোকটাকে। দুজন পুরোহিতের পাহারায় হলে ঢুকলো লোকটা। আজ সকাল থেকেই সূর্যের আলো ততটা তেজি না। হলের ভিতরে তাই কিছুটা অন্ধকার। অনেকের মতো খিয়ানও আছে হলে। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে এগিয়ে আসা দূতের দিকে। ভাবছে লোকটাকে চিনতে পারবে। আগন্তুক আগন্তুক মাঝারি উচ্চতার, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বলে ওর এগিয়ে আসার গতি ধীর। পোশাকের উপর একটা বড়সড় ছাল জড়িয়েছে। ওটার এক প্রান্ত দিয়ে ঢেকে রেখেছে চেহারার নিচের অংশ। আবহাওয়া বদলেছে। ইদানিং ভোরের দিকে ঠান্ডা থাকে, তাই শাল পরা অস্বাভাবিক না। লোকটাকে তা বুঝতে পারেনি খিয়ান, কিন্তু খিয়ানকে ঠিকই চিনে ফেলেছে ওই লোক। মাথা নিচু করে ফেলেছে সে, দৃষ্টি মেঝের দিকে। আর একটু এগিয়ে এসে কিছুটা ঘুরে দাঁড়ালো খিয়ানের দিকে। এখন মাথা তুলে দেখছে নেফরাকে। এমন এক জায়গায় এমনভাবে বসানো হয়েছে সিংহাসনটা যে সূর্যের আলো অনুজ্জ্বল হলেও তা খোলা জানালা দিয়ে ঢুকে সরাসরি পড়ছে নেফরার উপর। তাই ওকে দেখতে এবং সে কে তা বুঝতে অসুবিধা হচ্ছে না আগন্তুকের। তারপরও লোকটাকে দেখে মনে হচ্ছে বিস্মিত হয়েছে সে, কারণ থমকে গেছে। কিছুক্ষণ পর খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল বেদির আরেকটু কাছে। এক জায়গায় থেমে দাঁড়িয়ে বিনীতভাবে বাউ করল। রোবের ভিতর থেকে বের করলো রোল করা একখণ্ড পাপাইরাস। বেদির উপর দাঁড়িয়ে থাকা একজন পুরোহিত এগিয়ে গেলেন ওটা নেয়ার জন্য। তারপর নেফরার হাতে ওটা দিলেন তিনি। এক নজর দেখেই কাছেই বসে থাকা রয়কে পাপাইরাসটা দিল নেফরা। পড়তে শুরু করলেন রয়। ফারাও আপেপির পক্ষ থেকে ব্রাদারহুড অব দ্য ডনের প্রতি। আমি মিশরের ফারাও আপনাদের চিঠি পেয়েছি। আমার এক দূত মহাফেজ রাশার পাঠানো চিঠিও পেয়েছি। তবে আগে আপনাদের দূত টেমুর ব্যাপারে কিছু বলতে চাই। অসুস্থ অবস্থায় হাজির হয়েছিল সে আমার দরবারে। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন ওকে, তা সম্ভবত গুরুভার হিসেবে সওয়ার হয়েছিল ওর উপর।
তাই আমার কাছে পৌঁছানোর পর আরও বেড়ে যায় ওর অসুস্থতা এবং একসময় মারা যায়। তবে তার আগে বলেছে আমার দূত মহাফেজ রাশাও নাকি আর বেঁচে নেই, একটা পিরামিড থেকে পড়ে মরেছে। রাশার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার দাবি করছি আমি, কারণ আমার সন্দেহ আপনারা আসলে খুন করেছেন ওকে। চিঠিতে আপনারা যা বলেছেন সে ব্যাপারে এখনই কোনো জবাব দিতে চাইছি না, কারণ আগে লেডি নেফরার জবাব শুনতে চাই আমি। জানতে চাই আমাকে মিশরের ফারাও আপেপিকে বিয়ে করতে রাজি আছেন কিনা তিনি। তার জবাবের উপর নির্ভর করছে আমার পরবর্তী পদক্ষেপ। আমার আরেক দূতকে দিয়ে এই চিঠি পাঠাচ্ছি। সে একা হলেও আমার খুব বিশ্বস্ত, এবং সবচেয়ে বড় কথা, কেন চিঠি চালাচালি হচ্ছে আমাদের মধ্যে সে ব্যাপারে কিছুই জানে না। আমার অফিসারদের যারা জানে ব্যাপারটা, তাদের কাউকেই আর বিশ্বাস করতে পারছি না। তাদের কাউকে আপনাদের কাছে পাঠানোর সাহসও হচ্ছে না। আমি চাই না আমার দরবারের কর্মকর্তারা একের পর এক খুন হতে থাকুক আপনাদের তথাকথিত পবিত্র ভূমি নামে পরিচিত বদ্ধভূমিতে। আপনাদের যদি কোনো জবাব দেওয়ার থাকে আমার দূতের কাছে লিখিত আকারে দেবেন, এবং কাজ শেষ হয়ে যাওয়া মাত্র ফেরত পাঠিয়ে দেবেন তাকে। রাশার মতো ওরও যদি কিছু হয়ে যায়, তাহলে যে দেবতাদের পূজা করি আমি তাদের নামে শপথ করে বলছি, আমার হাত থেকে বাঁচতে পারবেন না আপনারা একজনও। মিশরের ফারাও আপেপির সিলমোহর, সঙ্গে তার উজির অ্যানাথের সিলমোহর। পড়া শেষ হলে প্যাপাইরাসটা ছুঁড়ে ফেলে দিলেন রয়। রাগে কাঁপছেন। হাতের ইশারায় তার সামনে থেকে দূরে যেতে বললেন দূতকে। লোকটা মনে হয় ঘাবড়ে গেছে, কারণ ওর পক্ষে যত দ্রুত সম্ভব গিয়ে দাঁড়ালো হলের এক কোনায়। গাঢ় ছায়া আছে সেখানে। খোড়া লোক সুযোগ পেলেই যেভাবে ভর দিয়ে দাঁড়ায় কোনো কিছুতে, সেভাবে ভর দিল একটা স্তম্ভে। ক্লান্ত মনে হচ্ছে ওকে। রয় বললেন, আমাদের চিঠির কোনো জবাব দেননি আপেপি, বরং মহাফেজ রাশাকে খুন করার কাল্পনিক দায় চাপিয়েছেন আমাদের উপর। জানিয়েছেন আমাদের এক ভাই টেমু নাকি অসুস্থ হয়ে মারা গেছে তার দরবারে। একটুও বিশ্বাস করি না আমি কথাটা, কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে নিজের চিকিৎসা কিভাবে করতে হবে তা জানে সঙ্গের সদস্যরা। মহাফেজ রাশা, আপনি একটু কষ্ট করে সামনে এসে দাঁড়ান, যাতে শুধু আপেপির নতুন দূতই না, এখানে উপস্থিত সবাই দেখতে পায় মারা যাননি আপনি, বরং সুস্থ দেহে বেঁচে আছেন। আসুন, সিংহাসনের পাশে দাঁড়ান। বেদিতে উঠে দাঁড়ালো কিয়ান, নেফরার পাশে দাঁড়ালো। ওর উদ্দেশ্যে মুচকি হাসলো নেফরা। সেও হাসলো নেফরার দিকে তাকিয়ে। রয় বলে চললেন, রানী নেফরা, আপেপির বিয়ের প্রস্তাবে সরাসরি হাঁ অথবা না বলার সময় হয়েছে। আমার বাবাকে যিনি হত্যা করেছেন, স্পষ্ট আর শান্ত গলায় বলছে নেফরা, যিনি ফাঁদ পেতে আমার মাকে ধরতে চেয়েছেন এবং পরে তার মৃত্যুর কারণ হয়েছেন, তাকে বিয়ে করব না আমি। প্রশ্নটার জবাব আজ শেষবারের মতো দিলাম। এরপর যেন আর কখনো সেটা জিজ্ঞেস করা না হয় আমাকে। মহামান্য রানীর এই কথাগুলো লিখে ফেলা হোক, বললেন রয়। তারপর তিনি সিলমোহর করে দেবেন। সাক্ষী হিসেবে সিলমোহর করব আমরা কয়েকজনও। রানীর জবাবের অনুলিপি তুলে দেওয়া হবে মহাফেজ রাশা এবং ট্যানিস থেকে আসা নতুন দূতের হাতে। লিখতে শুরু করলেন টাউ। কাজ শেষে সিলমোহর করলেন সবগুলো পাপাইরাসে। আপেপির দরবার থেকে আসা দূত ডাকলেন রয়, সামনে আসুন, আপনার জন্য প্রস্তুত করা পাপাইরাস বুঝে নিন। কিন্তু কেউ এগিয়ে গেল না। খোঁজ শুরু হলো হলঘরে। পাওয়া গেল না লোকটাকে। তার মানে টাউ যখন লিখছিলেন তখন সুযোগ বুঝে পালিয়ে গেছে লোকটা। মন্দিরের পাহারার কাজে যারা নিয়োজিত আছেন ডাকা হলো তাদেরকে। তারা জানালেন তাদের সামনে দিয়েই বেরিয়ে গেছে লোকটা।
জানিয়েছে, জবাব পেয়ে গেছে সে। করণীয় কী তা নিয়ে আলোচনা শুরু হলো হলরুমে। রহস্যময় দূতকে অনুসরণ করার পরামর্শ দিলেন কেউ কেউ, কিন্তু টাও বললেন যেতে দিন লোকটাকে, ভয় পেয়ে পালিয়ে গেছে সে। কিসের ভয় জানতে চাইলেন একজন পুরোহিত। হয়তো ভেবেছে এখানে থাকলে মরতে হবে ওকে, যেভাবে আমাদের ভাই টেমু মরেছে টেনিসে। কিন্তু পাপাইরাসটা ওটা তো নিল না সে। রানীর নেফরাত জবাব জানাবে কি করে আপেপিকে? যা শুনেছে তাই বলবে গিয়ে। রয়ের ব্যক্তিগত ঘরে ডেকে পাঠানো হয়েছে খিয়ানকে। সেখানে গিয়ে সে দেখল রয়ের সঙ্গে আছেন লর্ড টাও আর ভাতৃসংঘের কয়েকজন বড় নেতা। লেডি কেম্মাহো ও আছেন, আর আছে নেফরা। খিয়ান বসার পর রয় বললেন, আমাদের রানী আমাদেরকে একটা গল্প বলেছেন যুবরাজ খিয়ান। আমার পরিচয় তাহলে জেনে গেছেন আপনারা সবাই। প্রথম থেকেই জানি। নেফরার দিকে একবার তাকিয়ে খিয়ান বলল, কি গল্প? গত রাতে রানী নেফরা ঘুরে বেড়াচ্ছিলেন পিরামিডগুলোর আশপাশে। তখন ঘটনাক্রমে দেখা হয়ে যায় আপনার সঙ্গে। তারপর কোনো এক জায়গায় একসঙ্গে বেশ কিছুক্ষণ ছিলেন আপনারা। ব্যক্তিগত কিছু কথা বলেছেন। কি বলেছেন আপনারা? অকপটে সব বলার সিদ্ধান্ত নিল খিয়ান। আমি বলেছি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। জবাবে সে কি বলেছে তা আমার কাছ থেকে শোনার চেয়ে ওকে জিজ্ঞেস করলেই ভালো হয়। ঘাড় ঘুরিয়ে নেফরার দিকে তাকালেন রয় এবং ঘরের বাকিরা। লজ্জা পেয়ে গেল মেয়েটা। নিচু গলায় বলল, আমি বলেছি যুবরাজ খিয়ানকে বিয়ে করতে রাজি আছি। আমাদের ব্যাপারে আপনাদের সবার আশীর্বাদ চাই আমি। আশীর্বাদ আছে বললেন রয়, এবং প্রথম থেকেই আমরা সবাই চেয়েছি এরকমই যেন হয়। আপনাদের দুজনকে একসঙ্গে যতবার দেখেছি আমাদের সবারই মনে হয়েছে আপনারা একে অন্যের। ধন্যবাদ বলল খিয়ান। নেফরাও বিড়বিড় করে উচ্চারণ করল শব্দটা। এখন খুশিতে ভরে আছে আপনাদের মন বললেন রয়, তাই ধন্যবাদ দেওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনাদের দুজনের সামনেই বিপদ, এবং তা কাটিয়ে উঠতে না পারলে এক হতে পারবেন না আপনারা। এক হতে পারবে না দুই মিশর। আপেপি হুমকি দিয়েছেন আমাদেরকে। তিনি যখন জানতে পারবেন কিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে রাগে পাগলপাড়া হয়ে যাবেন। খিয়ানের দিকে তাকালেন। আমাদের পক্ষ থেকে লিখিত জবাব নিয়ে টেনিসে ফিরে যাওয়ার কথা আছে আপনার। যাবেন সেখানে, নাকি আমাদের সঙ্গেই থাকবেন, নাকি পালিয়ে যাবেন কোথাও? কিছুক্ষণ চিন্তা করে খিয়ান বলল, নিয়তিতে কি লেখা আছে জানে না কেউই। এখানে আসার আগে কি ঘটবে তা জানতাম না আমিও। জানতাম না পরিচয় হবে নেফরার সঙ্গে। আমরা ভালোবেসে ফেলব একজন আরেকজনকে। কিন্তু এখানে আসার আগে প্রতিজ্ঞা করে এসেছি বেঁচে থাকলে অবশ্যই নেফরার জবাব নিয়ে ফিরে যাব টেনিসের রাজদরবারে। বেঁচে থেকেও যদি কাজ বেঁচে থেকেও যদি না করি কাজটা, প্রতিজ্ঞা ভঙ্গ করা হবে। বাকি জীবন ছোট হয়ে থাকবো নিজের কাছেই। তাই টেনিসে ফেরাটা আমার জন্য যত বিপজ্জনকই হোক না কেন, সততার খাতিরে এই কর্তব্য পালন করতে হবে আমাকে। তারপর কপালে যা আছে হবে। যদি নেফরার সঙ্গে আমার সম্পর্কের কথা স্বীকার করতে হয় বাবার কাছে, তাহলেও তাও করব। আমাদের রানী সাধারণ কোনো মানুষকে মন দেননি। রয়ের কণ্ঠে প্রশংসা। উঠে দাঁড়ালেন তিনি, বেরিয়ে যাবেন ঘর ছেড়ে। তাকে অনুসরণ করতে বললেন বাকিদের। ঘরে এখন শুধু খিয়ান আর নেফরা। বিদায়ের সময় হয়ে গেছে, মৃদু গলায় বলল খিয়ান, কণ্ঠে বিষাদ। পুনর্মিলন কবে হবে জানি না নেফরা, কেউই জানে না, হয়তো সাধু রয়ও না। কিন্তু সাহস রেখো, একদিন না একদিন আবার দেখা হবে। তাহলে আমার মন ভেঙে যাওয়ার আগেই চলে যাও। তোমার আমার মধ্যে যা ঘটেছে মনে রেখো। আরেকটা কথা, আমাদের প্রেমের দোহাই দিয়ে বলি, আমার ব্যাপারে যদি উল্টো পাল্টা কিছু শোনো কখনো বিশ্বাস করো না। উল্টো পাল্টা মানে? যেমন ধরো তোমাকে ভুলে গেছি,
অথবা বিয়ে করেছি অন্য কাউকে। আমি তোমার, শুধুই তোমার, বেঁচে থাকলেও মরে গেলেও। কথা দাও সেরকম কিছু বিশ্বাস করবে না। কথা দিলাম। খিয়ানকে জড়িয়ে ধরল নেফরা। চুমো খাচ্ছে। আন্তরিক সাড়া দিল খিয়ানও। তারপর একসময় ছেড়ে দিল সে মেয়েটাকে। নিজেকে ছাড়িয়ে নিল মেয়েটার আলিঙ্গন থেকে। ঘুরে হাঁটা ধরল দরজার উদ্দেশ্যে। গোবরাটে পৌঁছে ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো গহ কোনো গহনা পরিয়ে কোনো গহনা পরেনি নেফরা। রাজকীয় কোনো প্রতীকও ব্যবহার করছে না। তারপরও মনে হচ্ছে ওর চেয়ে রাজকীয় কেউ নেই, কখনো ছিলও না। মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে খিয়ানের দিকে। টপ টপ করে পানি পড়ছে ওর চোখ দিয়ে। একটা মুহূর্তের জন্য মনে হলো খিয়ানের পুরো পৃথিবী মিথ্যা, শুধু নেফরা সত্য। মনে হলো দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই, আছে শুধু প্রেম ভালোবাসা। কিন্তু পরের মুহূর্তেই নিয়তি যেন ভর করলো ওর উপর। জোর করে ওকে বের করে দিল ঘরের বাইরে। ওকে দিয়ে ওরই ইচ্ছার বিরুদ্ধে লাগিয়ে দিল দরজাটা। খিয়ানের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল নেফরা। নিজের ঘরে ফিরে খিয়ান দেখল ওর জন্য অপেক্ষা করছে টাউ। আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি যুবরাজ। আপনার জন্য একটা জাহাজ অপেক্ষা করছে নীল নদে। আপনার মাল সামান আর রাজা আপেপি যে উপহারগুলো পাঠিয়েছিলেন সেগুলো পৌঁছে দেওয়া হবে সেখানে। আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে রু। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। আমার মনে হচ্ছে সুন্দর একটা স্বপ্ন দেখে জেগে উঠেছি, এবং সেই স্বপ্ন সত্যি হবে না কখনো। সাহস রাখুন যুবরাজ। ঝড় যত ভয়ঙ্করই হোক না কেন, তা একসময় থেমে যায়। আমরা খবর পেয়েছি সেনাবাহিনীকে শক্তিশালী করছেন রাজা আপেপি। তিনি বলেছেন পরের যুদ্ধে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান ব্যাবিলনিয়ানদের। কে জানে তার আসল উদ্দেশ্য কি। ওই দূতকে চলে যেতে দিয়ে ভুল হয়েছে। চাপাচাপি করলে খবর বের করা যেত ওর পেট থেকে। তা হয়তো যেত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যুবরাজ। সামনে যে সময় আসছে, রানী নেফরাকে নিয়ে গা ঢাকা দিতে হতে পারে আমাদের সবার। হয়তো চলে যেতে হবে মিশর ছেড়ে। যদি সত্যি তা হয়, ভাববেন না আমরা হারিয়ে গেছি অথবা মারা গেছি। যুদ্ধ আর রক্তপাত ঘৃণা করি আমরা, কিন্তু তা যদি চাপিয়ে দেওয়া হয় আমাদের উপর, তাহলে শত্রু যত শক্তিশালী হোক না কেন তাকে ছাড় দেব না। আমি নিজেও এককালে যোদ্ধা ছিলাম। খিয়ান কিছু বলল না। বিদায় যুবরাজ। চলে যাওয়ার জন্য ঘুরলেন টাউ। স্ফিংস আর তালগাছের বাগানের মাঝখানে যেন গালিচার মতো বিছিয়ে দেওয়া হয়েছে একখণ্ড মরুভূমি। ওটা ধরে এগিয়ে চলেছে খিয়ান। রোবে আপাদমস্তক আবৃত, কেউ সঙ্গ দিচ্ছে না ওকে এবার। পাখির মতো সুরেলা আর মিষ্টি কণ্ঠে কেউ কথাও বলছে না ওর সঙ্গে। এবার ওর সঙ্গে আছে রু। স্বভাবসুলভ কর্কশ গলায় লোকটা বলল, লর্ড, আপনি তাহলে আসলেই জিতে নিয়েছেন আমাদের রানীর মন। আপনাকে ঘৃণা করি আমি, কারণ আপনি অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছেন তাকে। খিয়ান কিছু বলল না। বিক্ষিপ্ত চিন্তাভাবনার কারণে অস্থির লাগছে ওর। আবার আপনাকে পছন্দও করি বলছে রু, কারণ শুনেছি আপনি নাকি যুদ্ধও করেছেন। আপনি সাহসী, নিজের গরজে পিরামিডে চড়া শিখেছেন। আমি আপনার জায়গায় থাকলে জীবনেও করতাম না কাজটা। তারপরও একটা ব্যাপারে আপনাকে সাবধান করে দিতে চাই। হাঁটতে হাঁটতেই ঘাড় ঘুরিয়ে তাকালো খিয়ান। ওকে হাতকুড়ালটা দেখালো রু। বিয়ের পর যদি সামান্যতম খারাপ ব্যবহার করবেন আমার রানীর সঙ্গে, এটা দিয়ে এক কোপে আপনার মাথা থুতনি পর্যন্ত দুভাগ করে ফেলব। খিয়ান বলল, তোমরা পালিয়ে কোথায় যাবে রু? ব্যাবিলনে আমাদের রানীর নানা আছেন, তার কাছে যাওয়া যেতে পারে। শুনেছি তার সেনাবাহিনী নাকি আপেপির বাহিনীর তুলনায় দ্বিগুণ। তার রাজদরবারে ব্রাদারহুডের অনেক সদস্য আছেন।
যে রাতে অভিষেক হলো আমাদের রানীর, সে রাতে মন্দিরের হলে উপস্থিত ছিলেন তাদের অনেকে। আমি জানি এই মেমফিস থেকে সুদূর বেবিলন পর্যন্ত বার্তা চালাচালি হয় নিয়মিত। নীলনদের তীরে পৌঁছে গেছি আমরা। ওই দেখুন, একটা জাহাজ অপেক্ষা করছে আপনার জন্য। আপনার মাল সামান আর অন্যান্য জিনিস ইতোমধ্যেই তুলে দেয়া হয়েছে সেটাতে। গলা থেকে সোনার একটা চেইন খুলে রুট দিকে বাড়িয়ে ধরল খিয়ান। নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। আমার চিঠি হিসেবে রেখে দিও এটা। আর তোমার রানীর সামনে যখন যাবে ওটা পড়ে যাবে, যাতে ওটা দেখলে আমাকে মনে করে সে। ধন্যবাদ লর্ড। আসলে আরে, লেডি কেম্মাহ আবার কখন এসেছেন এখানে? আমাদের আগে এসে আমাদের জন্য অপেক্ষায় ছিলেন নাকি তিনি এতক্ষণ? খিয়ানের কাছে এসে দাঁড়ালেন লেডি কেম্মাহ। এই গরমের মধ্যে মরুভূমি পার হয়ে এত দূর আসাটা আমার মতো এক বুড়ির জন্য খুবই কষ্টকর। তারপরও কি করব বলুন? রানী নেফরা এত পীড়াপিড়ি করেছিলেন জিনিসটা দেওয়ার জন্য। কি জিনিস? পরনের রোবের ভেতর থেকে দলা পাকানো একটা পাপাইরাজ বের করলেন কেম্মাহ। বাড়িয়ে ধরলেন খিয়ানের দিকে। ওটা হাতে নিয়ে খুলল খিয়ান। নেফরার সেই আংটি, সিলমোহর দেওয়ার সময় যেটা ব্যবহার করে সে। রানী তার নিজের দোহাই দিয়ে এটা সবসময় পড়তে বলেছেন আপনাকে, বলছেন কেম্মাহ। আমি বললাম, বিচ্ছেদ যখন হয়েই যাচ্ছে তখন এই আংটি পরলেই কি আর না পরলেই বা কি? কথাটা শুনে রেগে গেলেন তিনি। বললেন, আমি যদি না আসি তাহলে তিনি নিজেই আসবেন এখানে, আংটিটা দেবেন আপনাকে। তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। দেখুন, আংটিটার গায়ে খোদাই করে মহান খাফরার নাম লেখা আছে। আংটিটায় চুমো খেল খিয়ান। সযত্নে পরে নিল ওর ডান হাতের এক আঙুলে। ওখানে সুন্দরভাবে আটকে গেল ওটা। আরেক আঙুল থেকে খুলল নিজের একটা আংটি। এটাতে খোদাই করা আছে মুকুট পরা একটা স্ফিংস। উপহারের বিনিময়ে উপহার, বলল সে। কেমাহর দিকে বাড়িয়ে ধরল আংটিটা। নিয়ে যান এটা, নেফরাকে দেবেন। আমাকে যদি সত্যি ভালোবাসে সে, তাহলে তার প্রমাণ হিসেবে সবসময় পরে থাকতে বলবেন এটা। আরও বলবেন, যেদিন বিয়ে হবে আমাদের, সেদিন আমাদের দুজনের মধ্যে বিনিময় ঘটবে এই দুই আংটির। আংটিটা নিলেন কেম্মাহ। পাপাইরাসে মুড়িয়ে লুকিয়ে রাখলেন। এগিয়ে গিয়ে অপেক্ষামান একটা নৌকায় চড়ে বসল খিয়ান। দাঁড় বাইতে শুরু করলো মাঝি। দূরে গভীর পানিতে স্থির হয়ে ভাসছে একটা জাহাজ। ঘাড় ঘুরিয়ে তালগাছের বাগানটার দিকে তাকিয়ে আছে খিয়ান। ওখানে নেফরার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওর। আস্তে আস্তে মরে যাচ্ছে সন্ধ্যার আলো। আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে বাগানটা। প্রায় কিছুই দেখা যাচ্ছে না সেখানে। তারপরও তাকিয়ে আছে খিয়ান। জাহাজের ডেকে উঠেও তাকিয়ে থাকলো সেদিকে। একসময় ঝকঝকে চাঁদ উঠল পিরামিডগুলোর উপর। রূপালি আলো যেন পিছলে নামছে ওগুলোর ঢাল বেয়ে। খিয়ানের চিঠিতে আলোড়ন তুলেছে নেফরা এবং ভাতৃসঙ্গের আস্তানায় স্বপ্নের মতো কাটানো ৩৫টা দিন। একসময় অনেক দূরে চলে এলো জাহাজটা। এখন আর ঠাউর করা যায় না পবিত্র ভূমির সীমানা। দীর্ঘশ্বাস ফেলল খিয়ান। ওটা যেন হাহাকারের মতো বেরিয়ে এলো ওর বুক চিরে। আকাশের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল, যে স্বপ্ন সত্যি হবে না তা দেখিয়ে লাভ কী?